আমার বলে কেউ নেই, কন্ট্রোলও দুটো চার্জ দেয় তাই। আর ওই এখন কাজ করতেও পারি না, আগে কাজ করতাম, এখন আর পারিনি। কেউ নেই ওনার, ওই উনি একলা একলা থাকে, একলা একলা দুটো রান্না বাড়া করে তাই খায়। আর যখন রোগ ব্যারাম হয় পাশের লোকে দেখে। মেয়ে মারা গেছে কতদিন হয়েছে? তা 3-4 বছর হয়ে গেছে। দুটো খাতি হ্যাঁ, এখন ডাল তুমি এই যে বললে এটাই অনেক, এটাই আমার বড় পাওনা। আশীর্বাদ করো যাতে আমি অনেক বড় হতে পারি। ভালো থাকো বাবা। শ্রাদ্ধ হবে 6 দিন এখানে আসলো, 6 দিনের দিন এখানে আসলো, থেকে যেদিন গেল সেই রাত্রি ও মানে কেমন একটা হয়েছিল, সঙ্গে সঙ্গে বনগায় নিয়েছিল। তার মানে ওনার চোখের সামনে মেয়ে চলে গেল, মেয়ের কাজের ভিতরেই ওনার নাতিটাও চলে গেল। নাতিটা থাকলে ওনার পাশে দাঁড়াতে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব একটা ঠাকুমার কাছে। ওনার বয়স প্রায় 85 বছর, তার ঊর্ধ্বে। ওই ঠাকুমা বসবাস করে প্রত্যন্ত একটা গ্রামে, যেটা সীমান্ত লাগোয়া একটা গ্রাম, বাগান গ্রামের পার্শ্ববর্তী একটা পাড়াতে। তিনি একা একাই বসবাস করে, আপন বলতে কিন্তু ওনার কেউ নেই। স্বামী প্রায় 20 বছর আগে মারা গেছে, সেই দুঃখে তার জীবন কাটছিল। নিজের মেয়ে 3 বছর আগে মারা যায় এবং সেই মেয়ের একটা ছেলে ছিল, মানে ওই ঠাকুমার নাতি, তিনিও মারা যায়। তারপর থেকে ঠাকুমার কিন্তু আপন বলতে কেউ নেই। ওই মেয়ে ও নাতির মৃত্যু শোকে ঠাকুমা কিন্তু আজও একা একা জীবন সংগ্রাম করে যাচ্ছে এই সীমান্তবর্তী গ্রামে। তবে ওই ঠাকুমার কাছে আজকে নিয়ে যাব এবং ওই ঠাকুমার সম্পর্কে তুলে ধরবো। বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকছে, তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে উপস্থিত আছি বাগানগ্রাম বাজার। এটা হচ্ছে বাগানগ্রাম বাজার, সীমান্তবর্তী একটা গ্রাম, যেটা নিকটবর্তী শহর বনগাঁ থেকে প্রায় 12 কিলোমিটার ভিতরে অবস্থিত। আর এখানে আসতে গেলে নিয়ার রেলওয়ে স্টেশন বনগাঁ জংশন, বনগাঁ জংশন থেকে টোটো করে মতিগঞ্জ আসতে হবে, মতিগঞ্জ এসে অটো ধরতে হবে। এই হচ্ছে অটো স্ট্যান্ড। আর যদি আপনি পাটশিমুলিয়া হয়ে আসেন বা রানাঘাট হয়ে আসেন, তবে দত্তফুলিয়া আসতে হবে। দত্তফুলিয়া বাস ধরে আপনি আসবেন পাটশিমুলিয়া, বাস থেকে নেমে টোটো ধরে এই বাগানগ্রাম টোটো স্ট্যান্ড, এই পাশে টোটো স্ট্যান্ড আর এই পাশে হচ্ছে অটো স্ট্যান্ড। আমার আজকে যে ডেস্টিনেশন, এই বাগানগ্রাম থেকে এখনও 2-2.5 কিলোমিটার যেতে হবে। এই যে রাস্তা, এই রাস্তা বেয়ে কিন্তু আমার যেতে হবে। এবার একা এসছি আজকে, তো একা একাই যেতে হবে, সামনের দিকে এগিয়ে যাই। তবে যদি এখানে কোনো চায়ের দোকান পাই, আগে 1 কাপ চা খেয়ে নেবো, তারপর আস্তে আস্তে আমার গন্তব্য বা আমার ডেস্টিনেশনের দিকে আমি এগিয়ে যাব। এটা হচ্ছে বাগানগ্রাম বাজার অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড থেকে নেমে এবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো এখানে ভেবেছিলাম একটা চা খাবো, কিন্তু দুপুর টাইম, চা পেলাম না। আর টোটোতে করে যাব, সেই টোটোও নেই, ওই জন্য এখন হেঁটে হেঁটে যেতে হবে। হেঁটে হেঁটে অনেকটা পথ হাঁটতে হবে, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। আর এই হচ্ছে বাগানগ্রাম বাজার, আর সামনে গিয়ে আবার কথা হচ্ছে। বাগানগ্রাম বাজার পার করে এসে, মানে বাগানগ্রাম যে অটো স্ট্যান্ড, সেই অটো স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে প্রায় 300 মিটার হাঁটার পরে, বাজার পেরোনোর পর যে একটা 4 মাথা মোড় দেখতে পারবেন, এই হচ্ছে 4 মাথা মোড়। এখান থেকে সোজা বাংলানি চলে গেল, আর এদিকে একটা গ্রামের ভিতরে রাস্তা চলে গেল, আর এইদিকে একটা বাগির দিকে রাস্তাটা চলে গেল। আমি আজকে যেখানে যাচ্ছি সেখানে যেতে গেলে এই সোজা রাস্তা বেয়ে টোটোয় করে যেতে হয়, তাহলে সুবিধা হয় না। যদি রাস্তা বরাবর হেঁটে যায় অনেক টাইমের ব্যাপার। একজন স্থানীয় মানুষের কাছে শুনলাম, বললো যে এই সামনে এখানে একটা ঘাট পড়বে, নদীর ঘাট, সেই নদীর ঘাটের পার বরাবর হেঁটে গেলে হাইস্টলি 10 মিনিট টাইম লাগবে, আর এই দিক দিয়ে গেলে আরও অনেক বেশি টাইম লাগবে, অনেক হাঁটতে হবে আর অনেকটাই ভিতরে। এবং আমি যেখানে যাচ্ছি সেখানে নদীর পাশে তীরবর্তী এলাকা, তো ওই জায়গায় তাড়াতাড়ি যাওয়া যাবে। তো চলুন এবার এই রাস্তা বেয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। এখানকার পরিবেশ কিন্তু সত্যি খুব সুন্দর, অপরূপ সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। তো চলুন, আর ঘাটে গিয়ে কথা হচ্ছে। ওই যে মোড়, ওই মোড় থেকে প্রায় 100 মিটার মতন হেঁটে আসলাম। হেঁটে আসার পরে এই যে নদী, কোদালিয়া নদী, সীমান্তবর্তী গ্রামের একটা উল্লেখযোগ্য নদী। এই নদীর উপর দিয়ে একটা সেতু আছে, এই যে বাঁশের সেতু, খুব দুর্বল অবস্থায় আছে। এই নদীতে কিন্তু গ্রীষ্মকালে জল থাকে না বললেই চলে। দেখুন নদীটার অবস্থা, এবং নদীর উপরে যে সাঁকো বা যে ব্রিজটা আছে, সেই ব্রিজটা কত ভয়ানক অবস্থায় আছে। এখানকার মানুষ কিন্তু এপার থেকে ওপারে এভাবেই যোগাযোগ স্থাপন করে। আর বর্ষাকালে তখন কিন্তু এই নদী পুরো পরিপূর্ণ হয়ে যায়। তো এখন নদীর নিচে দেখো ঘাস খাচ্ছে গরুতে। ওই যে পাড়াটা দেখা যাচ্ছে, ওই পাড়ায় যাব আমি এক্সপ্লোর করতে। আর ওদিক থেকে গেলে কিন্তু অনেক ঘুরতে হতো বা টোটোতে করে যেতে হতো, যদিও টোটোতে যেতাম, টোটোটা পেলাম না, কি করা যাবে। আমার ওই পাশে যে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা বরাবর হাঁটতে হবে। তো হেঁটে যেতে গেলে আমার সামনের দিকে যেতে হবে, সামনের দিকে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তা বরাবর হাঁটতে হবে। আমি যেখানে এক্সপ্লোর করতে যাই,
যদি কোনো ঠাকুমা পাই যাদের জীবন সংগ্রাম অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল, সেই সব মানুষদের সঙ্গে কিন্তু আগেই কথা বলি এবং তাদের জীবন সংগ্রামটাই আমি কিন্তু তুলে ধরি। এখানকার এক স্থানীয় কাকুর সাথে কথা হচ্ছিল, উনিও বলল যে এখানে ওই গ্রামেই ওই পাড়ায় একটা ঠাকুমা আছে, তিনি খুব দুর্দিনে বসবাস করছে, তার জীবন সংগ্রামও খুব কঠিন। সেই ঠাকুমাকেই আগে তুলে ধরবো, তারপরে ওই গ্রামটা এক্সপ্লোর করব। তো চলুন, আমার এই পথ বেয়ে এখন আমার ওই পারে যেতে হবে। এখন আমার নিজের সংগ্রাম করে ওই পারে যেতে হবে। তো চলুন, নেমে গেলাম। এখানে কিন্তু জল আছে, তো আমার এখানে সাবধানে পার হতে হবে, খুব সাবধানে। মানে এইটুকের উপর দিয়ে পার হতে হচ্ছে। আর আপনারাও জানেন আমার এক পা নিয়েই চলতে হয়। কথাটা বলতে চাই না, কিন্তু চলে আসে মাঝে মধ্যে, কারণ হচ্ছে যখন পরিস্থিতির শিকার হই তখন বলতে হয়। এই যে নদীর পার্শ্ববর্তী এরিয়ায় কিন্তু কচু চাষ হচ্ছে, দেখুন। এই কচু যিনি লাগিয়েছেন, বড় হওয়ার পরে সেটা তোলার পরে নিকটবর্তী যে হাট, সেই হাটে কিন্তু বিক্রি করবেন এবং কিছু পয়সা উপার্জন করবেন। আর এখান দিয়ে যখন যাচ্ছি আমাকে কিন্তু খুব সাবধানে হাঁটতে হবে, কারণ এখানে কিন্তু সাপের ভয় আছে। মানে ডিরেক্ট বলছি, সাপের উৎপাত এখানে আছে। আরও নদীর পার, নিজের চোখ কান খোলা রেখে চলতে হবে। আর এখানে কিন্তু শুনশান পরিবেশ, দেখুন। আর এই যে রাস্তা, এটা কিন্তু ভয়ঙ্কর রাস্তা এবং ভয়ঙ্কর পথ। এই পথ কিন্তু এই যে দুপাশে যে গাছ জন্মিয়েছে নতুন মাটিতে, মানে জল শুকানোর পরে সেই রাস্তা কিন্তু বুজে গেছে। তো এখান দিয়ে লোক চলাচল করে, অবশ্য সামনে গরু চড়ছে, দেখুন গরু খাচ্ছে। তো এই পথ দিয়ে কিন্তু আস্তে আস্তে আমি ওই সামনের দিকে এগিয়ে যাব। আর এই দিকটা দিয়ে যদিও না যাই, তবে আমি এই সোজা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। তবে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখতে হবে, মানে চোখ কান খুলে হাঁটতে হবে, কিন্তু কিছু করার নেই। দেখুন বন্ধুরা, অনেকটা রিস্ক নিয়ে বা অনেকটা ঝুঁকি নিয়ে আমি এই যে পায়াটা রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু চলে এসেছি, একটু খেয়াল রেখে। কারণ একটা ভয় বেশি এখানে, আপনাদের প্রথমেই বললাম, এখানকার বেশিরভাগ মানুষের জীবিকা কিন্তু চাষবাসের উপর নির্ভরশীল। আর নদী এরিয়া, নদীতে জল থাকে না সব সময়, গ্রীষ্মের সময় তো জল থাকেই না। তো বর্ষার সময় আসলে একটু মাছ টাছ ধরে এখানকার যারা স্থানীয় লোক, যারা বসবাস করে। তো এখনও আমার অনেক হাঁটতে হবে, কারণ একটু জিরিয়ে নিচ্ছি। তো বোঝেন পায়ের প্রবলেম, বেশিটা চাপ নিতে পারি না, তবুও কষ্ট করতে হয়। হ্যান্ডিক্যাপ মানুষ, প্রতিবন্ধী মানুষ, কষ্ট করে যতটা তুলে ধরার চেষ্টা করি। আর কোথাও এক্সপ্লোর করতে গেলে কষ্ট তো হবেই, ওটা মেনে নিয়েই এগিয়ে যেতে হয়। তো চলুন, এখনও এই পথ বেয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অনেকটা ভিতরে চলে এসেছি। এইবার কিন্তু জঙ্গলটা আরও গভীর। এই জঙ্গলটা পেয়ে ওই দেখা যাচ্ছে ওইখান দিয়ে যেতে হবে। এইটুকু আমি ক্যামেরা করব না, কারণ আমার চোখ কান খোলা রেখে আমার এটুকু যেতে হবে। কিছু করার নেই, ভয়ও লাগছে। ওদিকে গিয়ে আর কথা হচ্ছে। এই একদম নদীর পাশে দিয়েও কিন্তু হাঁটা যাবে না, কারণ কারণ এই নদীতে কিন্তু চূড়াবালি আছে, যেখানে সেখানে ডেবে একবারে গর্তের নিচেও চলে যেতে পারি। তো আমাকে একজন বলল যে চূড়াবালি আছে, সাবধানে যেও। কিছু করার নেই, এই বাগানের মধ্যে দিয়ে কিন্তু যাওয়া আমার পক্ষে ইম্পসিবল ব্যাপার। তো আমি একেবারে নদীর পার বরাবর নেমে গেছি, দেখো একবারে নদীর মধ্যে আছি। আর কিছুটা গেলেই কিন্তু নদীর জল। তো এবার আস্তে আস্তে সামনের দিকে আরও এগিয়ে যেতে হবে। তো এখানকার পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে, অসম্ভব সুন্দর, দেখুন। আর এই ঘাটের এখানে একটা নৌকা রাখা আছে। তবে আজকে কিন্তু যেতে যেতে কাউকে পেলাম না যে এখানকার সম্বন্ধে বা এই গ্রাম সম্বন্ধে একটু জানবো। তো যদি কাউকে পেতাম খুব ভালো হতো। যাই হোক, অনেকটা এগিয়ে এসেছি। এবার কিন্তু কাদা পড়বে, চটিটা হাতে নিতে হবে। তো ওই জন্য আমি ক্যামেরার সামনে আসছি না। আর ওই যে জায়গাটা, ওই জায়গায় উঠে আমি ক্যামেরা করব। আর এই পরিবেশটা দেখুন কত সুন্দর।
তাহলে বুঝুন বন্ধুরা, একটা ভিডিও তৈরি করতে গেলে কতটা পরিশ্রম দিতে হয় আর কতটা ঝুঁকি নিয়ে সেই জায়গায় পৌঁছাতে হয়। যদিও ঝুঁকিটা আমি নিলাম কারণ দুপুরবেলা টোটো যদি পেয়ে যেতাম তাহলে এই ঝুঁকিটা আমার নিতে হতো না। তো টোটো পাইনি বলে অনেকটা হাঁটতে হবে বলে আমি এই পথটা অবলম্বন করলাম, যাতে একটু তাড়াতাড়ি হয়। কষ্ট হলেও কিন্তু সেটা তাড়াতাড়ি হবে। তবে চলুন আর ওই পাশে গিয়েই যাবতীয় কথা হচ্ছে। দেখুন বন্ধুরা, এই যে জঙ্গল, এই জঙ্গলের মধ্য দিয়েই হেঁটে আসলাম। কখনো নদীর পাড়, কখনো নদীর পাড়ের উপরের যে জঙ্গলের মধ্য দিয়ে যে রাস্তা, সেই রাস্তা প্রচুর পরিশ্রম এবং প্রচুর ঝুঁকি এবং প্রচুর কষ্ট করে এই জায়গায় এসে পৌঁছাইছি। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছিল, সেই ব্রিজটা কিন্তু ওই যে দূরে। আমি কিন্তু একবারে এই ঘাটের এখানে চলে এসেছি, মানে ওই ঘাট থেকে এই ঘাটে। দেখুন এই নদীর পাড় বরাবর কিন্তু অনেক বাড়ি ঘর দৌড় রয়েছে। তো আস্তে আস্তে আমি ভিতরের দিকে যাব, আর একটু হাঁটতে হবে আমার। তবে চলুন আবার এগিয়ে যাই, এইভাবে এগোতে হবে। রাস্তাটা দেখুন কীরকম, চোখ কান খোলা রেখে এগোতে হবে। তো চলুন। দেখুন নদীতে কিন্তু সেভাবে জল নেই, পুরো নদীটাই কিন্তু শুকিয়ে গেছে। এই এরিয়ায় কিন্তু একটু জল আছে, এখানে বোধহয় ডিপ একটু বেশি। তো অনেকে মাছ ধরছে, দেখুন ওই দেখুন মাছ ধরছে দাদা। জানি না কতক্ষণ ধরে উনি মাছ ধরছেন ওখানে। যাই হোক বন্ধুরা, এই যে পথ, এই পথ দিয়ে হেঁটে আসলাম। অনেকটা পথ হাঁটার পর এবার একটু ট্যাগ মতন দেখতে পাচ্ছি, এই ট্যাগ দিয়ে কিন্তু উঠতে হবে। সত্যি কথা বলতে আপনারা যেভাবে ভালোবাসা দেন, আমি যে নিজে প্রতিবন্ধী, এই প্রতিবন্ধী কিন্তু আমার মনেই হয় না। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, সত্যি মন ভরে যায়। আরও উৎসাহিত হই আরও ভালো ভালো কিছু দেখানোর জন্য আপনাদের সামনে। অনেকটা পথ হেঁটেছি, কষ্ট হয়ে গেছে, একটু জিরিয়ে নিচ্ছি। আর এই যে ঢ্যাক, এই যে নদী, এই ঢ্যাকটা দিয়ে এবার উপরে উঠতে হবে। এই সোজা উপরে উঠে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এখান দিয়ে একটা রাস্তা আছে, আর এখান দিয়ে একটা বাড়ি আছে। এই বাড়ির উপর দিয়ে আমার যেতে হবে, তারপর কিন্তু ওই বৃদ্ধা ঠাকুমার বাড়িতে পৌঁছাতে পারবো। তো চলুন, এই হচ্ছে নদী, আর এই দিক দিয়ে যেতে হবে। কত সুন্দর পরিবেশ, একেবারে নদীর পাশে বাড়ি। ছাগলটা দেখো কত সুন্দর। এই যে ঠাকুমার বাড়ি, এই রাস্তা থেকে কিন্তু এবার এই দিকে যেতে হবে। আগে যাই, তারপরে দেখি ঠাকুমার বাড়িতে আছে কিনা। আর ঠাকুমার বাড়িটা একটু দেখুন কি পরিস্থিতির মধ্যে বসবাস করে। এই যে একটা মুরগির ঘর আছে, আর এই হচ্ছে রান্নাঘর তাঁবু দিয়া, আর এই হচ্ছে ঠাকুমার ঘর। এইখানে কিন্তু এই ঠাকুমা বসবাস করে। তবে চলুন ঠাকুমার ডাক দিই, আর যাবতীয় কথা হচ্ছে। এই মুহূর্তে উপস্থিত আছে সীমান্তবর্তী গ্রাম বাগান গ্রাম। বাগান গ্রামের ভিতরে একটা পাড়া আছে, সেই পাড়াতে। তো এখানে আজকে যে বাড়িতে এসছি, একটা ঠাকুমা আছে, প্রায় বয়স ৮০-র উপরে, ৮০ বছরের বৃদ্ধা ঠাকুমা। কিন্তু ওনার জীবন সংগ্রাম এতটাই কঠিন যেটা বলে বোঝাতে পারবো না। মানে ওনার জীবন সংগ্রাম এতটাই কঠিন যেটা শুনলে আপনাদের চোখেও জল চলে আসবে। ওই ঠাকুমার সঙ্গে আজকে কথা বলবো এবং ওই ঠাকুমার জীবন সংগ্রাম আজকে তুলে ধরবো, এবং উনি যে কত পরিশ্রম করে এবং ওনার জীবনে যে এত কষ্ট, আর এত কষ্ট নিয়ে এখনও বসবাস করছে, সেই বিষয়টাই আজকে থাকছে। চলুন ঠাকুমার সঙ্গে আগে কথা বলি, আর ঠাকুমার বাড়িটা আগে দেখিয়ে দিই। এই হচ্ছে ঠাকুমার বাড়ি। এই ঘরটা হয়তো সরকারিভাবে পেয়েছে। আর এই ঠাকুমার বাড়িতে এসে এই যে ঠাকুমার সাথে কথা বলবো। আর এই যে ঠাকুমার বাড়িতে কিন্তু একা একাই থাকে, আর একটা পাশের বাড়ির মাসিমা আছে এখানে, আর ঠাকুমা এখানে রান্না করে। ছাগলগুলো তো লোকে পোষানি নিয়েছে, তাই তো? ভালো আছো তো? ভালো আছো? তুমি একা একাই থাকো এখানে? হ্যাঁ, আমার বলে কেউ নেই। হ্যাঁ, আমার বলে কেউ নেই। ওই কন্ট্রোল দুটো চার্জ দেয় তাই। আর ওই এখন কাজ করতেও পারি না, আগে কাজ করতাম, এখন আর পারিনি। দুবা ভাতার টাকাটা দেয় তাই। তা ছেলে কোনো মেয়ে করতে কি? স্বামী কতদিন হয়েছে চলে গেছে? ও বাবা, সে কোন কালে গিয়েছে। ঠাকুমা কানে একটু কম শোনে, বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, ওই জন্য কম শোনে। তা এই মাসিমা আছে পাশে, ওনার প্রতিবেশী, কালে গিয়েছে। ওই মাসিমার সাথে একটু কথা বলে নি। তা মাসিমা ভালো আছেন তো আপনি? ভালো। তা এই যে ঠাকুমা এখানে কতদিন যাবৎ বসবাস করছে? এখানে মেলা দিন ধরে বসবাস করছে। মেলা দিন ধরে। তা শুনলাম উনি বলছে ওনার কেউ নেই। এই বিষয়ে তো আপনারা জানেন, একটু বলেন। ওনার ছিল একটা মেয়ে, তাহলে মেয়েটা মরে গিয়েছে। মেয়ের স্বামী কতদিন হয়েছে মারা গেছে? তা মেলা দিন।
হ্যাঁ? আজ ক বছর মরে জামাই ওটা ঠিক নেই। কত বছর হয়ে গেছে, চলে গেছে 20 বছর? ও তার বেশি ছাড়া কম না। 30-40 বছর হয়ে গিয়ে 30-40 বছর। তারপর মেয়ে ছিল, মেয়েও চলে গেছে। মেয়েটাও মরে গে, মেয়ে এই 3 বছর। আপনার সর্বহারা, আর কিছুই নেই? না, কেউ নেই ওনার। ওই উনি একলা একলা থাকে, একলা একলা দুটো রান্না বাড়া করে তাই খায়। আর যখন রোগ ব্যারাম হয় পাশের লোকে দেখে। ও, আপনারা প্রতিবেশীরা সবাই ওনাকে হ্যাঁ, একটু সাহায্য করে? দেখি। আর একটু ডাক্তার টাক্তার লেগেলে হাত চান্দা করে টাকা তুলি, তুলে ডাক্তার বাড়ি নিয়ে যাই। যখন না পাই তখন এই এরকম ওটার দূরত্বে ইয়ে কি আর ওর বাড়িতে দুটো খালে এরকম। এইভাবেই চলছে? এইভাবে কোন রকমকে চলছে। উনি একা একাই এখানেই বসবাস করছে? হ্যাঁ, একলাই। তা ওনার জীবনে তো অনেক কঠিন সংগ্রাম। আর কি কালের ওই কন্ট্রোল তো ওই কন্ট্রোলের মালটাল যা দেয় তাই ওই কোন রকম ওনার পেটটা চলে। রান্না কি একাই করে? একলাই রান্না করে। এ বাবা, ওই দেখছেন ওই গ্যাসও নেই ওনার। মানে এই যে কাঠের উনুনই রান্না করে? একে নেই রান্না বান্না করে। আর ওই এবার তো পাশে দুটো কাটতে। আচ্ছা, ওনার মেয়ে 3 বছর হয়েছে মারা গেছে, তার মানে ওনার দেখার কেউ নেই। প্রতিবেশী ছাড়া তো কেউ নেই? কেউ নেই, আমাদের গ্রামের লোক যা দেখে, অন্য লোক আর কেউ দেখে না। তো দেখুন বন্ধুরা, এই যে ঠাকুমা, আমি ঠাকুমার পাশেই বসে আছি। এই ঠাকুমার জীবন সংগ্রাম বা জীবন কাহিনী সত্যি খুব দুঃখের, অতি কষ্টের। তো আপনারা যদি এই ঠাকুমাকে কেউ সাহায্য করতে চান বা কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো সংস্থা যদি এই ঠাকুমার পাশে এসে দাঁড়াতে চান, তো অবশ্যই ওনাকে সাহায্য করতে পারেন। আর ওনার ঠিকানা আমার ডেসক্রিপশন বক্সে পুরো দেওয়া থাকবে। তো ওনার কিন্তু কেউ নেই এই জগতে, উনি খুব অসহায়। যদি আপনারা পারেন তো ওনার পাশে এসে দাঁড়ান, খুব ভালো হবে। একা একা থাকতে ভয় লাগে না? না, তো না থেকেও কি করবে? একলা একলা অন্য লোক আসে, তোর এই বুড়িটা একলা একলা থাকে। আমার বাড়ি ফেলি থি, আমি ওই বুড়ির কাছে কি কে থাকি না? আমার বাড়ি তো দুটো বাচ্চা কাছে আছে। হ্যাঁ, সেটা। মেম্বাররা কেটে দিয়ে এইবার ওনা এসে তো একটা থাকে, আয় কারেন্টও নেই। ওই এমনি ইয়ে করে পারতে সে কি সাবমিটার নাকি বলে, হ্যাঁ, হ্যাঁ। তাই করে তোই নোয়া। দেখুন বন্ধু, ওনার বাড়িতে কিন্তু কারেন্টও নেই। কিরাস চালানি তাই নাম ওই কি রাস্তাল টেমিতে ধরাই হ্যাঁ। ধরিয়া তাই কোনো রকম কে চলে, কারেন্টও নেই। ও তারটার বলে রইয়াছে। আমি আলো নেই, কি করবো? দেখো আকা ওই দিকটা দেখো। ও, তো দেখাচ্ছি ঠাকুমার ঘরের ভিতরটা একটু দেখাই যে উনি কি পরিস্থিতির মধ্যে সরকারি ঘর। বসবাস করে। আর এই যে ঘরটা, এই ঘরটা কিন্তু সরকারিভাবে পেয়েছে, তাই তো? সরকারিভাবে পেয়েছে। সরকারি ভাবে পেয়েছে এই ঘরটা। সরকার তো দেখুন এই যে ঠাকুমার ঘর, ওই দেখো রান্না বাড়া করছি। এই হচ্ছে ঠাকুমার ঘর। এই জায়গায় রান্না বান্না করে, আর ওখানে ছাগল থাকে। এই হচ্ছে ওনার থাকার জায়গা। সব থেকে বড় বিষয় হলো যে উনি একা থাকে, বৃদ্ধা মানুষ, 80 বছরের উপরেও বয়স। যে কোনো পরিস্থিতিতে যদি ওনার কোনো অসুখ বিসুখ থেকে শুরু করে বা কোনো অসুস্থ হয়ে পড়লে এই গ্রামবাসী যারা আছে বা এই বাড়ির আশেপাশে যেসব প্রতিবেশীরা আছে তারা কিন্তু খুব সাহায্য করে বা এগিয়ে আসে। ওনার বাড়ির যে প্রতিবেশীরা খুব সুন্দর মনের, ওই জন্য এগিয়ে আসে। তো আপনারাও কিন্তু একটু এগিয়ে আসতে পারেন এই ঠাকুমার কাছে। তো ঠাকুমা কিন্তু খুব দুঃখী মানুষ। এখন ভালো আছে তো? ওই ভালো ওষুধ, ওষুধের উপর চলে আমার। ওষুধের উপরে চলে। তা দুপুরে রান্না বান্না করেছো? হ্যাঁ, রান্না করেছো দুপুরে? কি রান্না করেছিলে? ওই ডাল রান্না করেছি, আলু ডাল? দিয়ে ডাল দিয়ে ঝোল করেছি। কি রান্না করবো? হাট করতে পারিনি তো পয়সার জন্য। পয়সার জন্য হাট করতে পারো না? মাসিমা ভালো আছেন? হ্যাঁ, আপনি কি এনার প্রতিবেশী? হ্যাঁ আমি উনি কতদিন ধরে এখানে বসবাস করছে? আমাদের বিয়ে হওয়ার আগের থেকে দেখ, আমি এসে শুনলাম যে ওনার কেউ নেই, একবারে একা নিরীহ, একা একাই বসবাস করে। অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি ওনার সাথে কথা বলতে চাইছিলাম, উনি কানে কম শোনে, শুনতে পাই না। ওই জন্য বলতে পারছে না। তো বেতার ব্যায়াম, হ্যাঁ। বুকির যন্ত্রণায় মরে যায়। পেটের মধ্যে এরকম একটা চ্যাং মাছের মতন কি রয়েছে, ও, সেই যে যন্ত্রণা করলে তখন আর ঠিক হতে পারি। তার মানে পেটের মধ্যে ওটা ডাক্তার দেখিয়েছিলেন? ও বাবা, ডাক্তারের কাছে গেলি, তারক ডাক্তারের কাছে গেলে ওই তো একটু আরাম করে ও, লিভারের থেকে আর এই গ্যাসের থেকে একটা চাপ মতন হয়েছে ও। পেটের ভিতরে, আচ্ছা। হয়ে ব্যথা। ওই ব্যথার জন্য সবথেকে ওই কষ্ট ব্যথা বেশি করে। হয়? দৈনিক রাত্রি, মানে প্রায় দৈনিক রাত্রি। প্রতিদিন রাত্রি ব্যথাটা হয়? আপনাদের এখানে তালক ডাক্তারের ওর কাছে? কাছে গেলেই 200 টাকা।
200 টাকা। আপনারা যখন খেতে ডাকেন আমরা ডাকি, ও যদি বলি তুমি হাত মুখ মুড়িয়ে রান্না কেন, আজকে এক বাড়ি খাও, কাল এক বাড়ি খাও, সবাই দেখো। উনি বলে কি না, আমি কারোর বাড়ি বোঝা হবো না, যা জোটে আমি একা একাই রান্না করে খাবো, ওই তাই খাই। আর ভালো মন্দ যখন কারোর বাড়ি অনুষ্ঠান হয় তখন জুলুমকে খাওয়াতে হয়। আর ওনার মেন হচ্ছে কারেন্ট নেই বাড়িতে, কারেন্ট নেই, পায়খানা ঘর নেই, কল নেই, এমনকি জমি রাস্তাও নেই, ওই লোকের বাড়ির মধ্যেই যাওয়া আসা। ওনার 80 বছরের উপরে বয়স, যখন আরো বয়স হবে তখন তো আরো প্রবলেম, তখন তো দেখার কেউ নেই, ছেলে মেয়ে, এই গ্রামের লোকেই যা দেখবে। ওনার তো ছেলে মেয়ে তো কেউ নেই, একটা মেয়ে ছিল তো মারা গেছে। তাহলে কত দুঃখী মানুষ, মানে মেয়ের শোক এইদিকে ভীষণ ঝামেলা, ওনার নিয়ে যে এত কষ্ট, আমাদের কষ্ট হয়। কোনো কোনো দিন আমি ধরে সাবান মাখি চান করিয়ে দিই, কাপড় চোপড় কেচে দিই, এরকম করি আমরা। হয়তো কেউ ডাক্তারে নিয়ে গেল তাড়াতাড়ি, মানে সামনে যে যা থাকে ওনার করে। আপনারা প্রতিবেশীরা সবাই আমরাই, হ্যাঁ, এই পাশের বাড়ি, আমি এদিকে যারা থাকে, মানে কেউ না কেউ হয় না, সামনে যদি কেউ থাকে, হঠাৎ করে এমন হয়ে ওঠে যে নেই, এই চিল্লামিল্লি করে সঙ্গে সঙ্গে সেদিনও সুব্রত নিয়ে গেল ডাক্তারে। হ্যাঁ, ওষুধ টষুধ কেউ এনেও দেয়, কেউ গাড়িতে কেউ পয়সাও দিয়ে দেয়, এরকম কিছু তো করার নেই। এবার কি করবো বাবা, আমাদেরও তো ওই দিন, মানে আপনাদেরও তো পরিস্থিতি খুব খারাপ। আমারও পরিস্থিতি তো ওই, তা কি করবো এখন। আমার মনে করি না আমাদের মা থাকলেই তো আমরা করতাম, এরকম ভাবে একটু সহযোগিতা করি। তা দেখুন, এখানকার যারা স্থানীয়, যারা ওনার প্রতিবেশী, তারা কিন্তু সবাই কম বেশি ওনাকে যেটুকু পারে সাহায্যর হাত বাড়িয়ে দেয়। কিন্তু উনিও এত মানবিক যে একবারই একশ্বাস খাওয়ার পরে কিন্তু আবার মানে ওই দিনই কিন্তু খেতে চায় না, কারণ ওনার বিবেকে সেটা লাগে, ওনার বিবেকে সেটা বাধে। তো যাই হোক, মানে এই যে ঠাকুমা, এই ঠাকুমার কিন্তু জীবন সংগ্রাম খুব কঠিন, খুব করুণ। এই পরিস্থিতিতেই কিন্তু এই সীমান্তবর্তী গ্রাম বাগান গ্রামে ইনি বসবাস করছেন অনেক দিন যাবৎ। ওনার প্রায় 80 বছরের উপরে বয়স। হ্যাঁ, তাছাড়া দাদুও তো মারা গেছে অনেক দিন। আর দাদু যখন, উনিও সে এক পেটে ব্যথা, হঠাৎ করে পেটে ব্যথায় হার্ট অ্যাটাক করে মারা গেছে। হার্ট অ্যাটাক করে মারা গেছে। তারপরে তো উনি একা হয়ে গেল, মেয়েটা ছিল শ্বশুর বাড়ি, সেও মারা গেল। মেয়ে মারা গেছে কতদিন হয়েছে? তা 3-4 বছর হয়ে গেছে। 3-4 বছর। কিভাবে মারা গেছে? ওই প্যারালাইজ হয়েছিল। প্যারালাইজ হয়ে বিছানায় এখানেই পড়েছিল, উনিই দেখভাল করেছে। এই ঠাকুমাই দেখভাল করেছে, যতদিন ইনার কাছে ছিল ইনি খুব চেষ্টা করেছে বাঁচানোর জন্য, কিন্তু এখানে ছিল তবু দুটো খেতেও ভালো ছিল, বসাতো উঠাতো। তারপর জামাই যখনই নিয়ে গেল তখন ওখানে গিয়ে মারা গেল। তাও 2 বছর পড়েছিল বিছানায়। কি অবস্থা। তারপর ওনার যে একটা নাচ ছেলে ছিল, ওনার মেয়ে মারা যাওয়ার পরে সেই নাচ ছেলেটা, ওনার নাতিটা মারা গেল কি করে বললেন? ওরাও হার্ট অ্যাটাক করেছিল। ওনার মেয়ে মারার কতদিন পরে? 6 দিন পরে। 6 দিন মানে 6 দিন শ্রাদ্ধ হবে, 6 দিন এখানে আসলো, 6 দিনের দিন এখানে আসলো, সিয়াদড়ি ওর বউ বাচ্চা নিয়ে নিমন্ত্রণ দিতে আসলো। এখান থেকে যেদিন গেল সেই রাত্রি ও মানে কেমন একটা হয়েছিল, সঙ্গে সঙ্গে বনগাঁয় নিয়েছিল, বনগাঁ থেকে ট্রান্সফার করেছিল কলকাতায় নার্জিগলে, ওখান থেকে মারা গেছে। তার মানে ওনার চোখের সামনে স্বামী তো চলে গেল, মেয়ে চলে গেল, মেয়ের কাজের ভিতরে, এরকম আশ্চর্য দেখা যায় না। মেয়ের কাজের ভিতরেই ওনার নাতিটাও চলে গেল। নাতিটা থাকলে ওনার পাশে দাঁড়াতো আজকে, কিন্তু সেই নাতিটাও নেই। তাহলে ওনার মানে বয়সও বেশি না। নাতির কত বয়স হয়েছিল? মা বয়স তো প্রায় ধরো 35-36 এরকম হবে নাতির বয়স। উনি সত্যিই দুঃখী, চোখের সামনে স্বামী মারা গেল। তারপর ওই একটাই তো মেয়ে, ওই মেয়ের আরেকটা মেয়ে ছিল, সেটাও মারা গেল। উনি কিভাবে মারা গেল? উনি ওরকম পড়েছিল, প্যারালাইসিস। সেও কম বয়স। এটা কি ওনাদের জন্মগত কিছু না কি জানি, আমি সেটা জানি না, কিন্তু চোখের সামনে, আমাদেরই চোখের সামনে এরকম হচ্ছে। ওই মেয়েটা মারা গেল, তার বাড়ি বিহারে বিয়ে দিয়েছিল। বিহারের থেকে ওখান থেকে মারা গিয়েছে, এখানে ভিডিও করে দেখিয়েছে, খবরও হয়েছে। হ্যাঁ, তার একটা ছেলে আছে, সে কোথায় কোথায় আছে ওনারাও জানে না। দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে তাও এখানেই বসবাস করছে, এখানে আছে। কিন্তু ওই আরেকটা নাতি আছে, সে আসেও না, সেরকম খোঁজ খবরও নেয় না, সে সংসার করছে, কাজ কাম করে খায়। আপনারা না দেখেন তাহলে তো ওনার তো পরিস্থিতি খুব খারাপ। আচ্ছা, যদি কেউ মনে করেন এই ভিডিওটা অনেকে দেখছে বা অনেক সহৃদয় ব্যক্তি আছে, তারপরে অনেক সংস্থাও ভিডিওটা দেখতে পারে বা দেখে, যদি বলে কোনো বৃদ্ধাশ্রমে বা কোনো জায়গায় যদি রাখে, তখন কি জানি, ওইটা তো জানি না বাবা, বলতে পারবো না। এখন ওদের যদি আরো কোনো আত্মীয়, ওনার বোন টুন আছে, ওনার যদি তারা থাকে দেবে কিনা জানি না। তাদের সাথেও তো যোগাযোগ করা যাবে।
পরবর্তীতে? হ্যাঁ আচ্ছা, না মানে যখন এখন ঠিক আছে, এখন তাও একটু চলাফেরা করতে পারছে, হ্যাঁ করতে যখন পারে মানে যখন এখন তো একটু সুস্থ আছে, যখন সুস্থ থাকে চলে, না থাকে ওই শুয়েই থাকে। হ্যাঁ ওই এসে কেউ যদি একটু ই করে। তা ঠাকুমা খাওয়া দাওয়া করবা তো? হ্যাঁ আমি ওই ঠাকুর ঘরের দেখো ঠাকুমা পুজো দেয়, হ্যাঁ ওই মন্দিরে পুজো দেয়, মানে ও কন্টিনিউ ঠাকুমা পুজো দেয়। এই যে ফুল কুড়িয়ে নিয়ে এসছে, ফুল তো ফুল তুলে নিয়ে আইছি। পাড়ার লোক ফুল তুলে দেয়। ও আর কি কি রান্না করেছিস? আলু দিয়ে ডাল দিয়ে রাঁধি। রান্ধিস তাই দেখো। খাওয়াবো। দেখো তাহলে মন কত বড়। এমনি ওইসব দিক তো খুব ভালো। দেখো বন্ধুরা, এখানে যে ঠাকুমার মন কত বড়, কত মানবিক মন। নিজের সেইভাবে খাওয়া হয় না, আমাকে বলছে কিন্তু কটা খেয়ে যেতে। তো হ্যাঁ না, দুটো আমি অন্য একদিন আসবো, আমি নিয়ে আসবো, তুমি রান্না করে দেবে, আমরা খেয়ে যাব। ভীষণ মন। না আর কি রান্না করবো? না তুমি রান্না করবো, আমরা নিয়ে আসবো সব কিছু। আচ্ছা এই ছাগল দুটো কি এই ঠাম্মারি? ঠাকমারি কিন্তু কুষানি, পোষানি বলতে? মানে অন্য কারো। ও মানে উনি লালন। কিছু জোটে না, তা কি যে দেবো দুটো খাতি। কি হ্যাঁ এখন ডাল তুমি এই যে বললে এটাই অনেক, এটাই আমার বড় পাওনা। আশীর্বাদ করো, আশীর্বাদ করো যাতে আমি অনেক বড় হতে পারি। ভালো থাকো বাবা, আমাদের তো একটা আলোটা একটু দিতে ঠিক। আমার কিন্তু একটাই প্রবলেম, অন্ধকারে থাকতে হয়, ওনার ভয় লাগে। তা ওই আলো কিসের জন্য? ওই ব্যায়াম চাগান দেয়, হ্যাঁ তখন আর বাঁচি না, অন্ধকারে থাকতে হয়। আচ্ছা যাবো করে, হ্যাঁ তখন খুব অসুবিধা হয়, তাই তো? বন্ধুরা এই ঠাকুমার জীবন সংগ্রাম কিন্তু খুবই কঠিন, মনে খুব কষ্ট নিয়ে কিন্তু একা একাই বসবাস করে অনেক দিন ধরে। ওনার স্বামী মরে গেছে প্রায় 20 বছর হলো। তারপর মেয়ের যে মৃত্যু শোক, সেই মৃত্যু শোকে এখনও কাতর। তারপর নিজের মেয়ের যে ছেলে নাতি, সেই নাতির মৃত্যু শোক। ওনার জীবনে কিন্তু আর কিছুই চাওয়া পাওয়া নেই, তবুও জীবন সংগ্রাম, জীবনকে বাজি রেখে মনে লড়াই করে এখনও কিন্তু সংগ্রাম করে চালিয়ে যাচ্ছে এই যে 80 বছরের বৃদ্ধা ঠাকুমা। তো দেখুন, অনেক কিছু ঠাকুমার সঙ্গে জানতে পারতাম, কিন্তু ঠাকুমা কানে শোনে না সেভাবে, ওই জন্য অনেকটা প্রবলেম হচ্ছে কথা বলতে। তো এই যে ঠাকুমা কিন্তু এখন পুজো দিতে যাবে মন্দিরে। ঠাকুমা না, এটা তোমার জন্য। না নাও নাও না, এটা তোমার জন্য, তোমার রাখো। আর যখন বড় হব তখন আরো আসবো, মাঝে মধ্যে এসে দেখে যাব। হ্যাঁ আশীর্বাদ করো যাতে বড় হতে পারি। তো ভালো থাকো। হ্যাঁ আবার আসবো। হ্যাঁ এই বৃদ্ধা ঠাকুমা, 80 বছরের উপরে বৃদ্ধা বয়সের ঠাকুমা, ওনাকে যদি আপনারা কেউ সাহায্য করতে চান বা কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো সংস্থা, দুটো খাওয়া যদি দাওয়া কর, খাওয়া দাওয়া করে যাবো। হ্যাঁ অন্য একদিন আসবো, এসে খাওয়া দাওয়া করে যাবো। তো কোনো দুপুরবেলা আইসিস, তা দেখুন দুটো না খেয়ে। না অন্য একদিন আসবো ঠাকুমা, এসে খেয়ে যাবো। মুরগির ঘরটা কার, তোমার? হ্যাঁ কটা আছে মুরগি? ওই 2-3টে রয়েছে, 3টে মুরগি রয়েছে। আর চুরি করে নিয়ে গেল না। এ মা, মুরগিও চুরি করে নিয়ে যায়? হ্যাঁ এই চুরি করে নিয়ে যাই। আচ্ছা ঠাকুমা, আমি আজকে আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে খেয়াল রাখবেন। হ্যাঁ আবার আসবো, আপনাকে দেখে যাব। এসে বন্ধুরা এবার কিন্তু ঠাকুমার বাড়ি থেকে বিদায় নেব। আর এই ঠাকুমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। হয়তো ভিডিওটা আজকে বেশি বড় হবে না, কিন্তু আমি এখানে এসে যখন ঠাকুমার সাথে পরিচয় হয়, সত্যি খুব মানে নিজের থেকে যে একটা কি বলবো, মানে নিজেরই দুঃখ হচ্ছিল, যে মনে হয় আমি অনেক দুঃখী, কিন্তু এই ঠাকুমা তাহলে কত দুঃখী। মানে আমার দুঃখীটা, আমি প্রতিবন্ধী মানুষ, এক পায়ে হাঁটি, বাবা, এইটা হচ্ছে আমার দুঃখ, কিন্তু ওনার দুঃখটা কিন্তু অন্যরকম। মন্দিরে যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, আসুন, আবার আসবো। হ্যাঁ সত্যি বন্ধুরা, কিছু কিছু কাহিনী, কিছু কিছু সংগ্রাম, কিছু কিছু ঘটনা চোখে জল এনে দেয়। এই ঠাকুমার জীবন ঠিক তাই। আমার সত্যি ওনার জীবন সংগ্রাম শুনে আমার নিজের চোখেই জল চলে এসছে। তো কি বলবো, কিছু করার নেই। আমি যতটা পারি, যতটা সাধ্যমতো আমি ওনার পাশে আছি, আরও থাকবো, মাঝে মধ্যে আসবো। কিন্তু আপনারা যদি কোনো সহৃদয় ব্যক্তি সত্যি ওনাকে সাহায্য বা হেল্প করতে চান, তো ওনার পাশে একটু দাঁড়ান। ঠিকানাটা তো আপনারা পেয়ে গেলেন, আর ডেসক্রিপশান বক্সে ফুল ঠিকানা থাকছে। আর আপনারা যদি সেটাও বুঝতে না পারেন বা বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট করবেন, কমেন্টে আমি ঠিকানাটা আরেকবার বলে দেবো। যাই হোক বন্ধুরা, খুব দুঃখের সহিত, খুব কষ্ট নিয়ে, মনে একটা কষ্ট নিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা রাখি এই ভিডিওর মাধ্যমে অনেকেই এই ঠাকুমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবেন,
আপনারা যদি কেউ সাহায্য নাও করতে পারেন, অনেক অনেক শেয়ার করবেন যাতে এই ভিডিওটা অনেকের কাছে বা অনেকের সামনে পৌঁছায়। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তবে ভিডিওটা কেমন হয়েছে সেটা আজকে বলবো না, তবে আপনারা কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। তো চলুন, টাটা, বাই বাই।